স্ট্রেঞ্জার থিংসের আগের 3টি সিজনে আমরা আমাদের দুনিয়ার বিপরীতে থাকা আপসাইড ডাউন ডাইমেনশনের ব্যাপারে জেনেছি, কিন্তু আমরা জানি না সেই অন্ধকার দুনিয়াটা কে নিয়ন্ত্রণ করছে। এই সিজনে আমরা সেই নিয়ন্ত্রণকারীর ব্যাপারে জানব। এছাড়া গত সিজনে 11 নিজের সমস্ত সুপারন্যাচারাল পাওয়ার হারিয়ে ফেলেছে। শক্তিহীন 11 কিভাবে নিজেকে ও বন্ধুদের প্রোটেক্ট করবে সেটাও আমরা আজকের সিজনে দেখতে পাবো। এছাড়া পোর্টাল বন্ধ করার সময়ে পুলিশের চিফ জিম হপারের সাথে কি ঘটেছিল, রাশিয়ান জেলখানায় ডেমোগর্গন মনস্টার কেন পালা হচ্ছে, আবারও আপসাইড ডাউন জগতের পোর্টাল খুলে গেলে কি বিপদের সৃষ্টি হবে, এই সমস্ত ব্যাপারগুলো আজকের সিজনে উঠে আসবে। তাই আজকের সিজনটা আপনাদের জন্য খুবই উপভোগ্য হতে চলেছে। তো আসুন শুরু করা যাক। সেপ্টেম্বর 8, 1979 সাল 11-এর হকিংস ল্যাব থেকে পালিয়ে আসার প্রায় 4 বছর আগের ঘটনা। বলা চলে আপসাইড ডাউনের পোর্টাল খুলে যাবার প্রায় 4 বছর আগে। তখন হকিংস ল্যাবে 11 বা এলের মতো আরও বেশ কয়েকজন সুপারন্যাচারাল পাওয়ার সম্পন্ন বাচ্চাকে নিয়ে গবেষণা করা হতো। তৎকালীন ল্যাবের প্রধান সায়েন্টিস্ট ডক্টর ব্রেনার এই বাচ্চাদেরকে ট্রেনিং দিত যাতে তারা নিজেদের পাওয়ারের ব্যবহার শিখতে পারে এবং তাদেরকে আমেরিকার প্রধান অস্ত্র হিসেবে গড়ে তোলা যায়। তো সেপ্টেম্বর 8, 1979 তারিখে প্রতিদিনের মতোই ব্রেনার ল্যাবে যায়। আজকে সে টেস্টের জন্য একটি মেয়েকে সিলেক্ট করে। তার হাতে 10 লেখা ট্যাটু ছিল, অর্থাৎ মেয়েটা গবেষণা প্রজেক্টের 10 নম্বর বাচ্চা। ব্রেনার তাকে ল্যাব টেস্টের রুমে নিয়ে গিয়ে মাথায় স্পেশাল হেলমেট পরিয়ে দেয় যাতে তার ব্রেন কিভাবে কাজ করছে সেটা ইসিজি মেশিনের মাধ্যমে বোঝা যায়। এরপরে ব্রেনার একটা কাগজে দুটো স্কেচ এঁকে সেটা বাচ্চাকে না দেখিয়ে জিজ্ঞেস করে সে কি এঁকেছে। বাচ্চাটা নিজের টেলিপ্যাথি পাওয়ার ইউজ করে সঠিক উত্তর দিলে এরপরে ব্রেনার তাকে জিজ্ঞেস করে এবার বলো ডক্টর এলিস কি করছে। বাচ্চাটা নিজের টেলিপ্যাথি পাওয়ার ইউজ করে ডক্টর এলিসকে খুঁজে বের করে। ডক্টর এলিস 6 নম্বর গবেষণা প্রজেক্টকে টেস্ট করছিল। হঠাৎ এই সময় সে এমন কিছু দেখে যাতে সে প্রচণ্ড ঘাবড়ে যায়। বাচ্চাটা আতঙ্কিত হয়ে ব্রেনারকে জানায় 6 নম্বর সাবজেক্ট এবং ডক্টর এলিস দুজনেই মারা গেছে। এ সময় হলরুম থেকে বাচ্চাদের আর্তনাদের আওয়াজ ভেসে আসতে থাকে। ব্রেনার ব্যাপারটা দেখার জন্য দরজা খুলে বের হতেই যাবে। এ সময় দরজাটা ভেঙে এসে তাকে ধাক্কা দেয়। এতে সে বেশ কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়ে যায়। জ্ঞান ফিরে সে দেখে 10 নম্বর সাবজেক্ট সহ ল্যাবে যত বাচ্চা ছিল সবাইকে নৃশংসভাবে খুন করা হয়েছে। শুধুমাত্র 11 রাগান্বিত হয়ে দাঁড়িয়ে আছে, তার নাক এবং চোখ দিয়ে ব্লিডিং হচ্ছে। এমনটা তখনই হয় যখন সে নিজের পাওয়ারের অতিরিক্ত ইউজ করে। এছাড়া এলের জামাতেও রক্ত লেগেছিল। এই দৃশ্য দেখে ব্রেনার জিজ্ঞেস করে সে কি করেছে, আদতে এল কি করেছে বা এই ল্যাবে একটু আগে অ্যাকচুয়ালি কি ঘটে গেছে, এই উত্তর আমরা পরে জানব। একটু সাসপেন্স বাকি রেখে আমরা দেখে আসি বর্তমানে কে কি অবস্থায় আছে। জয়েস এল, উইল এবং জনাথনকে নিয়ে অন্য শহরে চলে আসার পরে মুভ অন করে নিয়েছে। এল এখন স্বাভাবিকভাবে স্কুলে যায়। সে এখনও নিজের টেলিপ্যাথি এবং টেলিকাইনেসিস পাওয়ার ফিরে পায়নি, তাই সে সাধারণ ছেলেমেয়েদের মতোই জীবন কাটাচ্ছে। তবে সে মাইক, ডাস্টিন, ম্যাক্স, লুকাসদের ভুলতে পারছে না। একই ব্যাপার উইলের ক্ষেত্রেও ঘটছে। সে বন্ধুদের ভুলে থাকতে সারাক্ষণ আঁকাআঁকি নিয়েই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে। জনাথন ইদানিং ডিপ্রেশনে ভুগছে, তাই সে তার নতুন বন্ধু আর্গাইলের সাথে টুকটাক ড্রাগ নেওয়া শুরু করেছে, যদিও শীঘ্রই তার কলেজে ভর্তি হবার কথা। জনাথন আর ন্যান্সি দুজনেই একই কলেজে ভর্তি হবার স্বপ্ন দেখছে যাতে তাদের দূরত্ব কেটে গিয়ে দুজনে আবারও একসাথে জীবন কাটাতে পারে। কিন্তু জনাথনের যা অবস্থা তাতে সে রিকভার করতে পারবে কিনা সন্দেহ। এছাড়া জনাথনের গাড়িটাও নষ্ট হয়ে জঞ্জালে পরিণত হয়েছে। তাই আর্গাইল নিজের পিৎজা ডেলিভারি গাড়িতে করে উইল এবং এলকে স্কুলে নিয়ে যাওয়া আসা করে। এল আর উইল এই শহরে এসে লিনোরা হিলস হাই স্কুলে ভর্তি হয়েছে। এলের স্কুলে কয়েকজন বন্ধু হয়েছে, তবে বন্ধুর চেয়ে শত্রুর সংখ্যাই বেশি। বেশ কয়েকজন ক্লাসমেট তাকে বুলি করে, তবে এল সেগুলো তেমন গুরুত্ব দেয় না। সে বসন্তের ছুটির অপেক্ষায় আছে যাতে সে মাইকের সাথে দেখা করতে পারে। মাইককে সে নিয়মিত চিঠি লেখে। মাইকও এলের চিঠি কয়েকবার করে মুগ্ধ হয়ে পড়ে। মাইক, ডাস্টিন, ম্যাক্স এবং লুকাস এখনও হকিন্স স্কুলেই পড়ে। ডাস্টিন আগের মতোই ফাঁকিবাজ। সে রেজাল্ট খারাপ করার পরে তার গার্লফ্রেন্ড সুজিকে দিয়ে সার্ভার হ্যাক করিয়ে নিজের গ্রেড বাড়িয়ে নেয়। আর লুকাস স্কুলের বাস্কেটবল টিমে জয়েন করেছে।
যাতে সে ফেমাস হয়ে ম্যাক্সকে ইমপ্রেস করতে পারে। অবশ্য ম্যাক্সের মানসিক কন্ডিশন খুব একটা ভালো নেই। তার সৎ ভাই বিলিকে মনস্টার মেরে ফেলার পর থেকেই তার মাঝে সাইকোলজিক্যাল সমস্যা তৈরি হয়েছে। সে অদ্ভুত সব স্বপ্ন দেখে, যার কারণে ঘুমাতে পারে না। এই জন্য সে স্কুলের কাউন্সিলর মিস ক্যালির পরামর্শ নিচ্ছে, তবে এতেও কাজ হচ্ছে না। আজকেও সে কাউন্সিলর মিস ক্যালির সাথে কনসাল্ট করছে, তবে সে এসব বিষয়ে অনেকটা বিরক্ত হয়ে উঠেছে। তাই মিস ক্যালিকে সব প্রশ্নের উত্তরে মিথ্যা বলে বেরিয়ে আসে। এরপরে সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়। এই সময় ওয়াশরুমে ক্রিসি নামের আরেকটা মেয়েও ছিল। সেও বেশ অসুস্থ ছিল। সে একা একা কাঁদছিল। ক্রিসির সমস্যা হলো সে যে কোনো সময়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর ভিশন দেখতে পায়, যদিও এর পেছনে কি কারণ সে জানতে পারেনি। ওয়াশরুম থেকে বেরিয়ে ক্রিসি জঙ্গলের দিকে যায়। সেখানে একজনের তাকে ড্রাগ সাপ্লাই দেবার কথা। জঙ্গলে গিয়ে তার আবারও হ্যালুসিনেশন হয়। সে একটা গাছের সাথে দেয়াল ঘড়ি দেখতে পায়। ঘড়ির ভেতর থেকে ভুরভুর করে কালো মাকড়সা বেরিয়ে আসছিল। এটা দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে। তবে এ সময়ে ড্রাগ সাপ্লায়ার এডি এসে ডাক দিলে সে স্বাভাবিক হয়ে যায়। এদিকে এল ক্লাস থেকে বের হতেই ক্লাসমেট বদমাশেরা তাকে বুলি করতে শুরু করে। তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তার প্রেজেন্টেশন ফাইল নষ্ট করে দেয়। এল রেগে গিয়ে নিজের পাওয়ার ইউজ করে ওদেরকে শায়েস্তা করতে চায়, কিন্তু ও ভুলেই গিয়েছিল ওর পাওয়ার আর কাজ করে না। তাই ওর কাণ্ড দেখে সবাই হাসতে শুরু করে। তবে এল আরও বিব্রত বোধ করে। অন্যদিকে জয়েসের কাছে একটা পার্সেল আসে। পার্সেলের ওপরে অনেকগুলো রাশিয়ান ডাক টিকিট লাগানো ছিল। পার্সেলের বক্সটা বেশ বড় ছিল, কিন্তু ভেতরে শুধুমাত্র একটা পুতুল রাখা ছিল। ব্যাপারটা জয়েসের অদ্ভুত লাগায় সে মারেকে ফোন দিয়ে কথাটা শেয়ার করে। মারে জয়েসকে পুতুলের জামাটা উঠিয়ে দেখতে বলে কিছু আছে কিনা। সে জামা সরিয়ে দেখে পুতুলটাকে প্রথমে ভাঙা হয়েছিল, এরপরে সেটাকে জোড়া লাগানো হয়েছে। মারে জয়েসকেও পুতুলটা ভেঙে দেখতে বলে। তার ধারণা পুতুলের ভেতরে কোনো ক্লু রাখা আছে। তো জয়েস পুতুলটা ভেঙে দেখে ভেতরে রঙিন পেপার কাট দিয়ে একটা চিঠি লেখা আছে। চিঠিতে লেখা ছিল হপার ইজ অ্যালাইভ। এছাড়া একটা ফোন নম্বর দেওয়া ছিল এবং ডেটের জন্য এলজো নামের কারো কাছে রিজার্ভেশনের কথা লেখা ছিল। চিঠিটা দেখে জয়েস আনন্দে কেঁদে ফেলে। অর্থাৎ সেদিন পোর্টাল বন্ধের সময়ে পার্টিকেল এক্সিলেটর ব্লাস্টে হপার মরে যায়নি, সে এখনও কোথাও না কোথাও বেঁচে আছে। যাই হোক, এদিকে রাতে লুকাসের বাস্কেটবল ম্যাচ শুরু হয়। তবে মাইক, ডাস্টিন এবং লুকাসের বোন এরিকা কেউই ম্যাচ দেখতে আসে না। তারা ড্রাগ ডিলার এডির সাথে গেম খেলতে গিয়েছিল। তারা গত সিজনে এডির গ্রুপে জয়েন করেছে, কারণ এডি খুবই মিশুক লোক। সে যে কাউকে পটিয়ে খেলতে পারে। তো এদিকে লুকাসের এবং বিপক্ষ টিমের পয়েন্ট সমান হয়ে যাওয়ায় সবাই টেনশনে পড়ে যায়। তবে একদম লাস্ট মুহূর্তে লুকাস বাস্কেটে বল ফেলে টিমকে জিতিয়ে দেয়। মুহূর্তেই সবার চোখে লুকাস হিরো হয়ে যায়। লুকাস গেম শেষ করে বের হবার সময় দেখে মাইক, ডাস্টিন এবং এরিকা অন্য সাইড থেকে এডির সাথে গেম খেলে বের হচ্ছে। তার এই ঐতিহাসিক ম্যাচ বন্ধুরা কেউ দেখতে আসেনি। এই জন্য লুকাস খুবই আপসেট হয়ে যায়। এদিকে ম্যাক্স স্টেডিয়ামে না গেলেও রেডিওতে লুকাসের ম্যাচের ধারাভাষ্য শুনছিল। ম্যাচ শেষের পরে সে বাইরে কুকুরকে খাবার দিতে আসে। এই সময় সে খেয়াল করে এডি ক্রিসিকে নিয়ে নিজের বাড়িতে ঢুকছে। ম্যাক্সের বাড়ির পাশে এডি থাকতো। এমনিতে ক্রিসি খুবই ভদ্র মেয়ে। তাকে এডির বাড়িতে ঢুকতে দেখে ম্যাক্স বেশ অবাক হয়। আসলে ক্রিসি এখানে ড্রাগ নিতে এসেছিল। এডি ক্রিসিকে অপেক্ষা করতে বলে পাশের রুমে ড্রাগ আনতে যায়। এই সময় ক্রিসির আবারও হ্যালুসিনেশন হয়। সে অদ্ভুত সব জিনিস দেখতে শুরু করে। এডি ড্রাগ নিয়ে ফিরে এসে দেখে ক্রিসি একদম নিথর হয়ে দাঁড়িয়ে আছে। সে ক্রিসিকে বারবার ডাকে, কিন্তু ক্রিসি চোখ খোলে না। সে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। অথচ ক্রিসির মস্তিষ্ক তখন একটা অদৃশ্য অজানা মনস্টার দখল করে নিয়েছিল। ফলে ক্রিসি ড্রিম সার্কেলে ঢুকে পড়ে। শুধুমাত্র ক্রিসির অন্তরাত্মাই সে অদ্ভুত কালো মনস্টারকে দেখতে পাচ্ছিল। মনস্টারটা ক্রিসির সামনে এসে দাঁড়ায় এবং তাকে উঁচু করে তার হাত পা ভেঙে চোখ দুটো উপড়ে নেয়। এদিকে বাস্তব দুনিয়াতেও এডির সামনে থাকা ক্রিসির শরীরেও সেম প্রতিক্রিয়া দেখা যায়। এডির সবকিছু স্বপ্নের মতো লাগছিল। এই দৃশ্য দেখে এডি প্রচণ্ড রকমের ঘাবড়ে যায়। পরের দিন সকালে ম্যাক্সের ঘুম ভাঙলে সে দেখে বেশ কয়েকটা পুলিশের গাড়ি এডির বাড়ির সামনে এসে থেমেছে। ম্যাক্স দেখার জন্য এগিয়ে গেলে পুলিশ তাকে সেখানে যেতে দেয় না, কারণ লাশের অবস্থা বিভৎস ছিল। পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ফোন করে লাশের বিবরণ জানিয়ে বলে এরকম দৃশ্য তারা কখনো কল্পনাও করতে পারেনি। তবে পুলিশের এই কলটা আবার হকিংস ল্যাবের অপারেটররা ট্যাপ করছিল। হকিংস ল্যাব বন্ধ হয়ে গেলেও
তাদের নজরদারি এখনও বন্ধ হয়নি। যাই হোক, এই ঘটনাটা শীঘ্রই পুরো দেশের নিউজে ছড়িয়ে পড়ে। শান্ত শহরে আবারও এরকম খুন সবাইকেই ঘাবড়ে দিয়েছিল। ম্যাক্স সোজা ডাস্টিনের কাছে যায়। সে মাইক এবং লুকাসকেও খুঁজেছে, তবে মাইক ছুটি পেতেই এলের সাথে দেখা করতে চলে গেছে। এয়ারপোর্ট থেকে এল, উইল এবং আর্গাইল মাইককে রিসিভ করে নিয়ে গেছে, আর লুকাস আপসেট হয়ে বাস্কেটবল টিমমেটদের সাথে সময় কাটাচ্ছে। এই জন্য ম্যাক্স ডাস্টিনের কাছে এসেছে। সে ডাস্টিনকে জানায় সে গতরাতে ক্রিসিকে এডির সাথে দেখেছে, হয়তো এডি ওকে খুন করেছে। তবে ডাস্টিন এটা কোনোভাবেই বিশ্বাস করছিল না। এডি তাদের অনেক ভালো বন্ধু। হাই স্কুলে ওঠার পরে কেউই ডাস্টিন, মাইক এবং লুকাসের সাথে কথা বলতো না। তখন শুধুমাত্র এডি তাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল, তাই সে এডিকে ভালো মতো জানে এডি এরকম কিছু করবে না। তখন ম্যাক্স বলে এডি যদি না করে থাকে তাহলে হয়তো মাইন্ড ফ্লেয়ার করে থাকতে পারে, কারণ গতরাতে ক্রিসি এডির রুমে ঢুকে যাবার পরে ম্যাক্স রুমে এসে টিভি দেখছিল। তখন হঠাৎ টিভির সিগন্যালে সমস্যা দেখা যায়। ঘরের বাল্বগুলো ব্লিঙ্ক করছিল। এই সময় সে জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখে এডি ঘর থেকে দৌড়ে বেরিয়ে গাড়িতে করে পালিয়ে যাচ্ছে। ম্যাক্সের ওই সময় ফিল হচ্ছিল মাইন্ড ফ্লেয়ার হয়তো ফিরে এসেছে, কিন্তু আদতে ওই রুমে কি ঘটেছিল সেটা একমাত্র এডি বলতে পারবে। এই জন্য দুজনে এডিকে খুঁজতে বেরিয়ে যায়। এদিকে হপারের চিঠির কথা শুনে মারে সোজা জয়েসের বাড়িতে চলে আসে। মারের চিঠির ধরন দেখে বিশ্বাস করছিল না এটা হপার পাঠিয়েছে। তখন জয়েস বলে হপার একবার তাকে ডেটের জন্য ইনভাইট করেছিল। তাদের ডেটের প্লেস শুধুমাত্র তারা দুজনেই জানে, তাই এটা হপার ছাড়া আর কারো হতেই পারে না। জয়েস ধারণা করে চিঠিতে যে ফোন নম্বর দেওয়া আছে ওটাই তাদেরকে হপারের কাছে পৌঁছে দেবে। যদিও মারে বলে হপার জয়েসের চোখের সামনে মরে গিয়েছিল, তাই হপারের মৃত্যুর সবচেয়ে বড় প্রমাণ তো জয়েস নিজেই। জয়েস বলে সে হপারকে মরতে দেখলেও তার লাশটা খুঁজে পাওয়া যায়নি, তাই সামহাও হপার বেঁচে যেতেও পারে। আসলে সেদিন পার্টিকেল এক্সিলেটর মেশিন ব্লাস্টের আগ মুহূর্তে হপার সেখান থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে গিয়েছিল, ফলে তার গায়ে আগুনের আঁচ লাগেনি। এরপরে হপার যখন বাইরে বের হবার চেষ্টা করছিল তখন সে রাশিয়ান মিলিটারিদের সামনে পড়ে যায়। রাশিয়ানরা তাকে সেখান থেকে ধরে নিয়ে গিয়ে টর্চার শুরু করে। তারা অনেক কষ্ট দিয়ে হপারকে জয়েসের ব্যাপারেও জিজ্ঞেস করে, কিন্তু হপার কোনো উত্তর দেয় না। তো সেই থেকে হপার ওদের হাতেই বন্দী হয়ে আছে। যাই হোক, জয়েসের জেদ দেখে মারে চিঠিতে থাকা নম্বরে ফোন করে। কয়েকবার চেষ্টার পরে এনজো নামের একজন গার্ড সত্যি ফোনটা রিসিভ করে। জয়েস নিজের পরিচয় দিতেই এনজো বলে হপারকে ফিরিয়ে নিতে চাইলে সে যেন $40,000 দিয়ে আলাস্কার নোমা ইউরির ফিশ অ্যান্ড ফ্লাইতে আসে। হপার বেঁচে আছে কিনা শিওর হবার জন্য জয়েস হপারের সাথে কথা বলতে চায়, তবে এনজো জানায় সেটা সম্ভব না। এনজো যে টেলিফোন বুথ থেকে কথা বলছিল এই সময় আরেকজন সেই বুথে কথা বলার জন্য বাইরে থেকে ডাকাডাকি করছিল, তাই তাড়াহুড়োতে এনজো টাকা আনার জন্য জয়েসকে 2 দিনের সময় দিয়ে ফোন রেখে দেয়। ফোন কাটার পরে জয়েস আর মারে রেকর্ডেড কলটা বারবার শুনে ব্যাকগ্রাউন্ডের সাউন্ড অ্যানালিসিস করে বুঝতে পারে এটা কোনো আর্মি ক্যাম্প, আর এনজো হয়তো কোনো গার্ড। সাথে ওরা এটাও বুঝে যায় হপারকে কোনো আর্মি বেস ক্যাম্পে আটকে রাখা হয়েছে। অবশ্য তাদের ধারণাই সত্যি ছিল। রাশিয়ান মিলিটারিরা হপারকে কয়েকদিন অসহনীয় অত্যাচারের পরেও সে জীবিত ছিল। এই জন্য হপারকে কামচাটকা আর্মি বেজে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেখানে রাশিয়ান আর্মিরা এসব বন্দীদেরকে যুদ্ধের জন্য টোপ হিসেবে কাজে লাগায়। তো হপারের বেঁচে থাকার প্রমাণ পেয়ে জয়েস টাকা ম্যানেজের জন্য দ্রুত বেরিয়ে যায়। অন্যদিকে মাইল, উইল এবং এল একসাথে অনেক আনন্দ করছিল। তারা একটা স্কেটিং ক্লাবে গিয়ে স্কেটিং করছিল। এই সময় এলের ক্লাসের বদমাস ছেলেমেয়েগুলো চলে আসে। তারা এলের সাথে আজকে মাইককে দেখে তাকে আরও বেশি করে অপদস্থ করার প্ল্যান করে। একটু পরে এল, উইল এবং মাইক খেতে বসলে তারা এসে এলকে তুলে নিয়ে যায়। এলের বন্ধু ভেবে মাইক কিছু বলে না, কিন্তু স্কেটিং করার জায়গাতে নিয়ে গিয়ে সবাই এলকে চারিদিক থেকে ঘিরে ধরে। এরপরে তাকে সবাই মিলে বুলি করে এবং তার গায়ে ড্রিঙ্কস ঢেলে দেয়। এল কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে যায়। এল একা একা লুকিয়ে বসে কাঁদছিল। তখন সে আড়াল থেকে দেখতে পায় তাকে নিয়ে ওরা হাসাহাসি করছে। এটা দেখে সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সে এই বদমাশ গ্রুপের লিডার অ্যাঞ্জেলোকে একটা স্কেটিং জুতা দিয়ে মাথায় আঘাত করে। এতে অ্যাঞ্জেলোর কপাল ফেটে রক্ত বেরিয়ে যায়। এলের এই কাণ্ডে সবাই হতবাক হয়ে যায়। এদিকে ডাস্টিন এবং ম্যাক্স এডিকে খোঁজার জন্য হেল্প চাইতে স্টিভ আর রবিনের স্টোরে যায়। এডি যত বন্ধু আছে তাদের সবার প্রোফাইল ঘেটে অবশেষে ম্যাক্স একটা ক্লু পেয়ে যায়। এডি রিফার নামের একজনের কাছ থেকে সাপ্লাইয়ের জন্য ড্রাগ কিনত। সে ধারণা করে এডি রিফারের বাড়িতে লুকিয়ে আছে। তারা সার্চ করে 12 জন রিফারের আইডি পায়। রবিন সবগুলো ডিটেলস চেক করে
ড্রাগ ডিলার রিফারের অ্যাড্রেস ম্যানেজ করে ফেলে। এরপরে তারা রিফারের বাড়িতে যাবার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে ন্যান্সি সাংবাদিক হিসেবে কর্মজীবন চালিয়ে যাচ্ছে। ক্রিসির মৃত্যুর নিউজটা দেখার পরেই তার সন্দেহ হচ্ছিল আপসাইড ডাউনের কোনো প্রভাব এখানে আছে কিনা। এই জন্য সে তার সহকর্মী ফ্রেডকে নিয়ে মার্ডার স্পটে যাবার জন্য বেরিয়ে পড়ে। তবে স্পটে ঢোকার আগেই পুলিশ তাদেরকে আটকায়। ন্যান্সি কৌশলে বলে সে ম্যাক্সের বাড়িতে এসেছে, কারণ ম্যাক্সের মা বাড়িতে নেই, তাই ম্যাক্সের খেয়াল রাখতে এসেছে। ম্যাক্স আর এডির বাড়ি যেহেতু পাশাপাশি, তাই ম্যাক্সের বাড়িতে যাবার নাম করে ন্যান্সি ইনভেস্টিগেশন করতে পারবে। পুলিশ ন্যান্সিকে সন্দেহ করে না, তবে ফ্রেডকে দেখে সে চিনে ফেলে এবং গত বছরের কোনো একটা ঘটনা মনে করে, যে ঘটনায় ফ্রেডের জন্য কোনো বাচ্চা মারা গিয়েছিল। ফ্রেডের তখন পুরনো অতীত মনে পড়ে যায়। তার আরও অদ্ভুত ফিলিং হতে শুরু করে। সে পুলিশ অফিসারের চেহারায় মনস্টারের ছাপ দেখতে পায়। তবে ন্যান্সির ডাকে সে স্বাভাবিক হয়ে যায় আর অফিসারকে বোঝানোর চেষ্টা করে ওই ঘটনাটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। তো পুলিশ এরপরে তাদেরকে ভেতরে যাবার সুযোগ দেয়। ভেতরে গিয়ে ন্যান্সি আশেপাশের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের চেষ্টা করে, কিন্তু কেউ এই মুখ খোলে না। অবশেষে সে এডির চাচা ওয়েনকে পেয়ে তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। ওয়েনই প্রথমে লাশটা দেখতে পায়। ওয়েন জানায় এডি এই ধরনের কাজ করতে পারবে না, এটা হয়তো ভিক্টর ক্রিল করেছে। ন্যান্সি ভিক্টরের ব্যাপারে জানতো না, তাই ওয়েন জানায় অনেক বছর আগে ভিক্টর ক্রিল তার স্ত্রী সন্তানদের খুন করেছিল। সে স্ত্রী সন্তানদের হাড়গোড় ভেঙে তাদের চোখ উপড়ে নিয়েছিল। গতরাতে মরা ক্রিসির সাথেও সেম ঘটনা ঘটেছে, তাই হতে পারে ভিক্টর জেল থেকে ছাড়া পেয়ে আবারও খুন করে বেড়াচ্ছে। ন্যান্সি লোকটার সাথে কথা বলছিল। ফ্রেড তখন দূরে দাঁড়িয়েছিল। হঠাৎ ফ্রেডের কি হয়, কোনো এক আকর্ষণে সে জঙ্গলের দিকে চলে যায়। জঙ্গলে ঢুকেই তার হ্যালুসিনেশন হয়। সেও ঠিক ক্রিসির মতোই একটা দেয়াল ঘড়ি দেখতে পায়। ঘড়িটা কফিনের মতো নিচে পড়েছিল, এমনকি ঘড়ির ঘন্টার আওয়াজও সে শুনতে পাচ্ছিল। এই সময় সে পেছনে বেশ কয়েকজন কালো ড্রেস পরা অদ্ভুত মানুষকে দেখতে পায়। ওদের ভেতরে একটা বাচ্চা মেয়েও ছিল। বাচ্চা মেয়েটার হাতের আঙ্গুলটা হঠাৎ বড় হয়ে যায় এবং ফ্রেডের দিকে এগিয়ে আসতে থাকে। সেই সাথে সবাই সমস্বরে ফ্রেডকে খুনি বলে সম্বোধন করতে থাকে। এতে ফ্রেড ভয়ে দৌড় দেয়। এদিকে ন্যান্সি জিজ্ঞাসাবাদ শেষে ফ্রেডকে জায়গা মতো না পেয়ে খুঁজতে শুরু করে। তাকে খুঁজে না পেয়ে সে পুলিশকে এই ব্যাপারে জানায়। অন্যদিকে ডাস্টিনেরা রিফারের বাড়িতে গিয়ে লুকানো এডিকে পেয়ে যায়। এডি প্রচণ্ড ভয়ে ছিল, তবে সবাই এডিকে ভরসা দেয়। তারা এখানে এডিকে হেল্প করতে এসেছে, তাই এডি গতরাতের ঘটনা ওদের সাথে শেয়ার করে। ওরা এডিকে জিজ্ঞেস করে সে কালো কোনো মনস্টার বা ধুলোবালুর মতো কিছু দেখেছে কিনা। এডি জানায় ওখানে দেখা বা ছোঁয়ার মতো কিছুই ছিল না। তো ওরা এবার এডিকে আপসাইড ডাউনের জগৎ এবং সেই জগতের মনস্টারের ব্যাপারে জানিয়ে দেয়। কিন্তু আপসাইড ডাউনের মনস্টার আবারও এখানে কিভাবে আসলো এটা কেউই বুঝতে পারছিল না। তবে ক্রিসির মৃত্যুর পূর্বে যে উপসর্গগুলো দেখা গেছে, এতে ওরা ধারণা করে এটা কোনো ভয়ঙ্কর জাদুকরের কাজ। তারা তাদের প্রিয় গেম ডানজিয়ান অ্যান্ড ড্রাগনসের একটা ক্যারেক্টার ভেকনার নাম অনুসারে এই মনস্টারের নাম রাখে। বলে রাখি, ওরা আপসাইড ডাউনের আগের দুটো মনস্টার ডেমোগর্গন এবং মাইন্ডফ্লেয়ার নাম দুটো এই গেম অনুসারে রেখেছিল। যাই হোক, ক্রিসির সাথে যেটা ঘটেছে সেটা তাদের রূপকথার দানব ভেকনারের অভিশাপে এমনটা ঘটেছে বলেই ওরা ধারণা করে। এদিকে ফ্রেড পালানোর সময় দেখে রাস্তার মাঝে একটা গাড়ি পড়ে আছে এবং সেটাতে আগুন জ্বলছে। এটা দেখে তার ভয়ঙ্কর অতীতের কথা মনে পড়ে যায়। এ সময় একটা কালো মানুষের অবয়বের মনস্টার সেখানে নেমে আসে এবং ফ্রেডের নাম ধরে ডাক দেয়। এই মনস্টারের মাঝে স্পেশাল পাওয়ার ছিল। সে মানুষের মনের ভেতরে ভয়টাকে ডিটেক্ট করতে পারে আর মানুষকে তার অতীতের কর্মের ট্রমা মনে করিয়ে দিয়ে তাদেরকে দুর্বল করে দেয়। এরপরে মানুষের সাইকিক ক্ষমতা ছিনিয়ে নিয়ে তাদেরকে হাত পা ভেঙে চোখ উপড়ে মেরে ফেলে। আর এই জন্যই মূলত এই মনস্টারের নাম ভেকনা হওয়াটা বেশ ভালোই মানিয়েছে। তো ফ্রেড পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। ফ্রেড ভেকনাকে জিজ্ঞেস করে সে কি চায়। ভেকনা বলে আমি তোমাকে আমার দলে চাই। এই বলে ভেকনা হাতের ইশারায় ফ্রেডের সাইকিক পাওয়ার ছিনিয়ে নেয়। ফলে ফ্রেড পুতুলের মতো নিথর হয়ে যায়। এরপরে ভেকনা তাকে শূন্যে ভাসিয়ে দেয় এবং ক্রিসির মতো করে তারও হাড়গোড় ভেঙে রাস্তায় ফেলে দেয়। এদিকে এই অদ্ভুত খুনগুলোর জন্য মিলিটারি অফিসার সুলিভানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তার সন্দেহ ছিল এই খুনের পেছনে এল দায়ী থাকতে পারে, তবে সরকারি রেকর্ড অনুসারে এল মৃত। এই জন্য সে রাতারাতি ডক্টর ওয়েন্সের বাড়িতে চলে যায় এবং এলের ব্যাপারে জিজ্ঞেস করে। খুব কম লোকই এলের সুপার পাওয়ারের ব্যাপারে জানত, আর তাদের ভেতরে সুলিভান একজন। তো এলের ব্যাপারটা যাতে সবাই ভুলে যায় এবং তাকে যাতে কেউ ধরতে না পারে, এই জন্য ওয়েন্স এলের জেন হপার নামে নতুন জন্ম নিবন্ধন বানিয়ে দিয়েছিল। এই জন্য মূলত কেউ এলকে ডিটেক্ট করতে পারছে না।
তাই সুলিভান জানতে চায় এল কোথায়। ওয়েন স্পষ্টভাবে জানায় এল মারা গেছে, তবে সুলিভান তার কথা বিশ্বাস করে না। সে ওয়েন্সের বাড়িতে থাকা সব সিক্রেট ডেটা নিয়ে চলে যায়। অন্যদিকে জনাথন এবং আর্গাইল গিয়ে এল, উইল এবং মাইককে ক্লাব থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। জয়েস এবং মারে দুজনেই হপারকে উদ্ধার করতে যাবার জন্য অস্থির হয়েছিল, তবে তারা এখনই বাচ্চাদের এই ব্যাপারে কিছু বলে না, শুধু জানায় অফিস ট্রিপে জয়েসকে আর্জেন্ট আলাস্কা যেতে হবে। বাচ্চারাও কেউ তেমন সন্দেহ করে না। এদিকে পুলিশ ফ্রেডের মৃত্যুর জন্য ন্যান্সিকেও জিজ্ঞাসাবাদ করে। ন্যান্সি বুঝে উঠতে পারছিল না এই অল্প সময়ের মাঝে কিভাবে কি ঘটে গেল। সে পুলিশকে ভিক্টরের ব্যাপারে খোঁজ নিতে বলে। পুলিশ জানায় ভিক্টর এখনও জেলেই আছে, তাই ও এই খুন দুটো করেনি। ন্যান্সি পুলিশের সাথে কথা বলছিল। এ সময় সেখানে গাড়িতে করে স্টিভ, রবিন, ডাস্টিন এবং ম্যাক্স চলে আসে। এরপর ন্যান্সিকে সাইডে নিয়ে গিয়ে জানায় তাদের ধারণা এই খুন দুটোর পেছনে আপসাইড ডাউন জগৎ দায়ী। হয়তো ভেকনা মনস্টার এদেরকে মেরে ফেলেছে, কিন্তু ভেকনা ঠিক কিভাবে নিজের টার্গেট চুজ করছিল এটা ওরা বুঝতে পারছিল না। তাই ওরা মৃত্যুর আগে এদের কি কি সিনড্রোম দেখা যাচ্ছিল সেই ব্যাপারে আলোচনা শুরু করে। ন্যান্সি জানায় মৃত্যুর আগে ফ্রেড ঘাবড়েছিল, তাকে অন্যমনস্ক দেখাচ্ছিল, এছাড়া ডিপ্রেসডও মনে হচ্ছিল। এটা শুনে ম্যাক্স বলে ওঠে যে রাতে ক্রিসি মারা গেছে সেই দিন সে বাথরুমে একা একা কাঁদছিল, সেও কোনো একটা ব্যাপারে ঘাবড়েছিল। তাই এই ব্যাপারটাকেই তারা আপাতত কমন সিনড্রোম হিসেবে ধরে নেয়। অন্যদিকে জয়েসের বাড়িতে হঠাৎ পুলিশ আসে। অ্যাঞ্জেলোর কপাল ফাটিয়ে দেবার জন্য তার পরিবার এলের নামে রিপোর্ট করেছে, তাই পুলিশ এলকে ধরে নিয়ে যায়। জনাথন আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। ততক্ষণে জয়েস আর মারে আলাস্কায় যাবার জন্য বিমানে উঠে গিয়েছিল, তাই জনাথন তাদের কানেক্টও করতে পারে না। জয়েস হপারের সাথে দেখা করার জন্য অস্থির হয়েছিল। পাশাপাশি জয়েস আর মারে এক ধরনের আতঙ্ক ফিল করছিল। হপারের নাম করে তাদেরকেও বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে কিনা এই টেনশন তাদের কাটছিল না। হপার অবশ্য এ সময় আলাস্কাতে বরফের মাঝে রেল লাইনের কাজ করছিল। হপার সহ আরও অনেক কয়েদিদের দিয়ে রেল লাইন বসানো হচ্ছিল। হপারকে জয়েসের আসার খবর দিতে এনজো তার সাথে ঝামেলার ড্রামা করে এবং সাইডে নিয়ে আসে। এনজো হপারকে বলে জয়েস টাকা নিয়ে আসলে এনজোর পরিচিত দালাল ইউরি হপারকে পালানোতে হেল্প করবে। যদিও হপারের সন্দেহ হচ্ছিল ইউরিকে আসলে বিশ্বাস এবং ভরসা করা যায় কিনা। এনজো ভরসা দেয় ইউরি কোনো বেইমানি করবে না, তাই হপারও পালানোর জন্য প্রস্তুতি নিতে শুরু করে। লাঞ্চ টাইমে সে আরেকজন কয়েদিকে নিজের খাবারটা দিয়ে একটা হেল্প চায়। সব কয়েদির পায়ে শেকল পরানো ছিল, তাই হপার কয়েদিকে বলে কাজের সময় সেই জন্য হাতুড়ি দিয়ে হপারের শেকলটার অর্ধেক ভেঙে দেয়। খাবারের লোভে কয়েদি রাজি হয়ে যায়। এরপর কাজের সময়ে সে হপারের পায়ের শেকলে কয়েকবার হাতুড়ি পেটা করে। এতে হপারের পায়েও প্রচণ্ড আঘাত লাগছিল, তবুও সে মুখ বুঝে কষ্ট সহ্য করে নেয়। অন্যদিকে ক্রিসির বয়ফ্রেন্ড জেসন ধরে নিয়েছিল এডি ক্রিসিকে হত্যা করেছে, তাই সে এডিকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছিল। জেসন লুকাসের বাস্কেটবল টিমের ক্যাপ্টেন, আবার এডিও লুকাসের আরেকটা গ্রুপ মেম্বার। লুকাস ছাড়াও এডির গ্রুপে ডাস্টিন, মাইক আর এরিকা ছিল, তাই এডিকে না পেলে ওদের ওপরেও চাপ আসবে। এই জন্য বাকি বন্ধুদের প্রোটেক্ট করতে লুকাসও জেসনের সাথে যায়। প্রথমে জেসন লোকজন নিয়ে একজনের কাছে যায় এবং জানতে পারে লাস্ট টাইম এডিকে জাস্টিন কল করেছিল, তাই এবার জেসন দলবল নিয়ে ডাস্টিনের বাড়িতে চলে যায়। তার সাথে লুকাসও ছিল। লুকাস সুযোগ পেয়ে ডাস্টিনের কুটির ঘরে গিয়ে ওয়াকিটকিটা নিয়ে ডাস্টিনের সাথে কানেক্ট করে এবং বিপদের কথাটা জানায়। লুকাস এডিকে জেসনের হাতে তুলে দেবার জন্য ডাস্টিনকে বলে, তবে ডাস্টিন জানায় এডি খুন করেনি। এরই মধ্যে জেসন চলে আসায় লুকাস জানায় সে এডির খোঁজ পেয়ে গেছে। এই বলে সে জেসন এবং তার দলকে জঙ্গলের ভেতরে একটা বাড়িতে নিয়ে যায়। ওরা এডিকে খুঁজছিল। এই সুযোগে লুকাস সেখান থেকে পালিয়ে আসে। এদিকে ন্যান্সি এবং রবিন আর্কাইভে পুরনো পেপার কাট সংগ্রহ করতে যায়। সেখান থেকে তারা ভিক্টর ক্রিলের মার্ডারের নিউজের পেপার কাটও পেয়ে যায়। সেখানে ভিক্টরের স্বীকারোক্তি উল্লেখ ছিল ভিক্টরের বাড়িটা ভুতুরে, এখানে অতীতে কালো জাদু হতো, ফলে বাড়িটাতে একটা ডাইনি বা জাদুকর টাইপের কেউ বাস করত। ওটাই ভিক্টরের ফ্যামিলিকে হত্যা করেছে। ন্যান্সি ধারণা করে ভিক্টর ডাইনি বা জাদুকর বলতে যাকে বুঝিয়েছে ওটাই হয়তো ভেকনা। তাই ন্যান্সি ভিক্টরের সাথে দেখা করতে চাইছিল যাতে তার মুখ থেকে বিস্তারিতভাবে জানা যায়। অন্যদিকে এলকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদের পরে জুভেনাইল জেলে নিয়ে যাচ্ছিল তখন কিছু সরকারি এজেন্ট এসে পুলিশের জিপ থামিয়ে দেয়। এরপরে তারা পুলিশকে ক্ষমতা দেখিয়ে এলকে নামিয়ে নেয়।
এরা খারাপ লোক ভেবে এল ছটফট করছিল। তখনই আরেকটা গাড়ি থেকে ডক্টর ওয়েন্স নেমে আসে। ওয়েন্সকে দেখে এল কিছুটা নিশ্চিন্ত হয়। এরপরে ওয়েন্স এলকে একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তার সাথে আলোচনায় বসে। ওয়েন্স বলে হকিং শহর বিপদে আছে, তাদের পুরনো শত্রু আবারও ফিরে এসেছে। সে একটা ভাইরাসের মতো, প্রতিবার যখন আসে আগের চেয়েও বেশি শক্তিশালী, ইন্টেলিজেন্ট এবং সাংঘাতিক হয়ে ফিরে আসে। এর আগেও দুবার এল তাকে প্রতিহত করেছে, তাই এবারও সবাইকে বাঁচানোর দায়িত্ব এলকেই নিতে হবে। এল জানায় তার সমস্ত পাওয়ার হারিয়ে গেছে। ওয়েন্স জানায় এলের সমস্ত শক্তি ফিরিয়ে আনার একটা সিক্রেট প্রোগ্রাম তার কাছে আছে। এটার মাধ্যমে সে এলের শক্তি ফিরিয়ে দিতে পারবে। শুধু তাই না, এটার মাধ্যমে এলের শক্তি আরও বেড়েও যেতে পারে। অবশ্য উল্টোটা ঘটারও চান্স আছে। তাই ওয়েন্স এলকে অপশন দিয়ে বলে এল যদি চায় তাহলে সে ওয়েন্সের সাথে আসতে পারে, কিন্তু সেক্ষেত্রে যতদিন না এক্সপেরিমেন্ট শেষ হবে ততদিন এল তার কোনো বন্ধুর সাথে দেখা করতে পারবে না। এল একটু দ্বিধায় পড়ে যায়, কারণ এর আগেও ডক্টর ব্রেনার এক্সপেরিমেন্টের নাম করে তাকে অনেক কষ্ট দিয়েছে। ওয়েন্স বোঝায় ব্রেনারের মতো তার কোনো অসৎ উদ্দেশ্য নেই। সে এই হকিং শহরকে বাঁচানোর জন্যই এলের শক্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করতে চায়। এল অনেক ভেবে ওয়েন্সের কথা মেনে নেয়। তাই ওয়েন্স এলকে নিয়ে নিজের ল্যাবে চলে যায়। পাশাপাশি জনাথন, মাইক সহ বাকিদের সিকিউরিটির জন্য জয়েসের বাড়ির সামনে গার্ড মোতায়েন করে। এদিকে ম্যাক্স তার কাউন্সিলর মিস ক্যালির বাড়িতে যায়। ম্যাক্স নিজের সমস্যার ব্যাপারে মিস ক্যালির সাথে কখনোই তেমন খোলাখুলি আলোচনা করেনি, তবে তার সন্দেহ হচ্ছিল ক্রিসিও ক্যালির কাছে কাউন্সিলিং নিতে আসতো। এই জন্য সে ক্রিসির ব্যাপারে ক্যালিকে জিজ্ঞেস করে। তবে ক্যালি জানায় কোনো স্টুডেন্টের ইনফরমেশন আরেকজনকে সে শেয়ার করে না, এটা নিয়ম বহির্ভূত। এই জন্য ওয়াশরুমে যাবার নাম করে ম্যাক্স ক্যালির অফিস রুমের চাবি চুরি করে নিয়ে আসে। এরপর ডাস্টিন, ন্যান্সি এবং রবিনকেও ফোন করে স্কুলে ডেকে নেয়। তারপরে ম্যাক্স এবং স্টিভ ডাস্টিনের সাথে রাতে চুপি চুপি অফিস রুমে ঢোকে। ফাইল খোঁজার সময়ে ম্যাক্স দেখে শুধু সে এবং ক্রিসি না, বরং ফ্রেডও ক্যালির কাছে কাউন্সিলিংয়ের জন্য আসতো। দুজনে ফাইল খোলার পরে ম্যাক্স আরও অবাক হয়ে যায়, কারণ এই দুইজনের সিনড্রোম সেম ছিল। তার চেয়েও টেনশনের ব্যাপার হলো স্বয়ং ম্যাক্সের মধ্যেই এই সিনড্রোমগুলো রয়েছে। ডিপ্রেশনে থাকা, অতিরিক্ত স্ট্রেসে নাক দিয়ে ব্লিডিং হওয়া, রাতে দুঃস্বপ্ন দেখা, অতীত লাইফের স্মৃতি বারবার জেগে ওঠা, এই সবগুলোই ম্যাক্সের সাথে ঘটছিল। এরই মধ্যে ম্যাক্স ভেগনার ডাক শুনতে পায়। ডাকটা শুধুমাত্র সেই শুনতে পাচ্ছিল, তাই সে বেরিয়ে আসে। করিডোরে আসতেই সে দেয়াল ঘড়িটা দেখতে পায়। মৃত্যুর আগে ক্রিসি এবং ফ্রেডও সেম ঘড়িটা দেখতে পেয়েছিল। অর্থাৎ ভেগনা সব ভিকটিমদের ঘড়ি দেখিয়ে সতর্ক করে দেয় তাদের সময় হয়ে গেছে। তবে ম্যাক্স করিডোরে আসলেও বাস্তবে কিন্তু সে স্টিভ আর ডাস্টিনের মাঝেই বসেছিল। ভেগনা ভিকটিমদের মন নিয়ে খেলছিল। এই জন্য ভিকটিম যেখানেই থাকুক না কেন, সে ভিকটিমদের মস্তিষ্ককে নিজের বশে করে নিচ্ছিল। তারপরে তাদেরকে মেন্টালি নিজের ইচ্ছে মতো জায়গায় টেনে নিয়ে আসছিল। মস্তিষ্কের কন্ট্রোল থাকায় সে ভিকটিমদের যা ইচ্ছা তাই দেখাতেও পারছিল। এই জন্য প্রতিটা ভিকটিম যা কিছু দেখছিল এবং মৃত্যুর সময়ে যে পরিবেশ ফিল করছিল সবই কাল্পনিক। এসবের বাস্তবে কোনো অস্তিত্বই নেই। এই জন্যই মূলত ভেগনা এতটা ভয়ঙ্কর। সে চাইলে লাখো মানুষের ভিড়ের মাঝেও যে কাউকে মেরে ফেলতে পারবে, অথচ কেউ বুঝতেও পারবে না ভিকটিম কেন মারা গেল। যাই হোক, ম্যাক্স পুরোপুরি ভেগনার কন্ট্রোলে চলে যাবার আগে স্টিভ এবং ডাস্টিন তাকে জাগিয়ে দেয়। ম্যাক্স ওদেরকে করিডোরে এনে দেখায় ঠিক কোথায় দেয়াল ঘড়িটা দেখেছে। এরপরে সে জানায় সে কেলির ফাইল থেকে দেখেছে ক্রিসির মৃত্যুর 1 সপ্তাহ আগে তার ভয়ঙ্কর মাথায় যন্ত্রণা শুরু হয়েছিল। আবার ফ্রেডের মৃত্যু 6 দিন আগে তার মাথায়ও যন্ত্রণা শুরু হয়েছিল। সে হিসেবে গত 5 দিন ধরে ম্যাক্সেরও মাথায় যন্ত্রণা হচ্ছে। তাছাড়া ঘড়িটা দেখার 24 ঘন্টার ভেতরেই ওরা দুজনে মারা গেছে। এখন তো ম্যাক্স নিজেও ঘড়িটা দেখল, তাই সে আশঙ্কা করছিল যে কোনো মুহূর্তে সে ভেগনার শিকারে পরিণত হতে পারে। এরই মধ্যে বাইরে কিছুর আওয়াজ পেয়ে তারা সতর্ক হয়ে যায়। স্টিভ একটা ভাঙা ল্যাম্প নিয়ে এগিয়ে যায়। হঠাৎ কিছু একটা অন্ধকারের মাঝ থেকে দৌড়ে আসে। সে ল্যাম্প দিয়ে প্রায় মেরেই দিচ্ছিল। তখন দেখে এটা লুকাস। লুকাস জানায় সে এখানে কিভাবে পালিয়ে এসেছে। পাশাপাশি সে জানায় জ্যাসন, প্যাট্রিক এবং অ্যান্ডি ডাস্টিনকে খুঁজে বেড়াচ্ছে, কারণ ওদের ধারণা ডাস্টিন এডিকে লুকাতে হেল্প করেছে। ডাস্টিন লুকাসকে বলে জেসনদের চেয়েও বড় সমস্যায় তারা অলরেডি ফেসে আছে। এই বলে সে ম্যাক্সের দিকে তাকায়। এরপরে লুকাসকেও এখানকার কন্ডিশন জানিয়ে দেয়। তারপরে তারা প্ল্যান করতে বসে এখন কি করা যায়। ন্যান্সি ভাবে ভেগনার হাত থেকে বেঁচে যাওয়া একমাত্র জীবিত মানুষ হলো
ভিক্টর ক্রিল। তার পুরো ফ্যামিলি মরে গেলেও সে ভেগনার কবল থেকে বেঁচে গিয়েছিল, আর সে এখন একটা মেন্টাল অ্যাসাইলামে আছে। তাই ভিক্টরের কাছে পৌঁছাতে পারলে জানা যাবে সে কিভাবে ভেগনার হাত থেকে বেঁচেছিল। কিন্তু এমনিতে তো কাউকে ভেগনারের সাথে দেখা করতে দেবে না, তাই ন্যান্সি আর রবিন নিজেদের ফেক স্টুডেন্ট আইডি বানায়। পাশাপাশি প্ল্যান করে তারা ইউনিভার্সিটির থিসিসের নাম করে সেখানে যাবে, তাহলে অথরিটি তাদেরকে ভিক্টরের সাথে দেখা করার সুযোগ দেবে। এদিকে পরের দিন সকালে কয়েদিদের কাজে নিয়ে যাবার সময়ে হপার এনজোকে আপডেট জিজ্ঞেস করে। এনজো জানায় গতরাতে জয়েস আলাস্কাতে এসে পৌঁছেছে। সে ইউরির কাছে টাকা দিলেই হপারকে পালানোর সুযোগ করে দেওয়া হবে। হপারকে সে বলে দেয় জঙ্গলের ভেতর দিয়ে পশ্চিম দিকে গেলে একটা চার্চ পাওয়া যাবে, চার্চে গিয়ে সে লুকিয়ে থাকবে। পরে ইউরি এসে তাকে উদ্ধার করে নিয়ে যাবে। তো কথা মতো জয়েস আর মারে নির্ধারিত জায়গায় গিয়ে ইউরির সাথে দেখা করে। ইউরি তাদেরকে ভেতরে বসতে দিয়ে নিজে টাকা গুনতে বসে। যতক্ষণে টাকা গুনবে ইউরি ততক্ষণ ওদেরকে গরম কফি খেতে বলে। ইউরি যখন টাকা গুনছিল হপার তখন রেল লাইনের কাজ করছিল। গার্ডেরা অন্যমনস্ক হলে হপার পাশের বিশ্রামাগারে ঢোকে এবং পায়ের হাফ ভাঙা শেকলটা খুলে ফেলে। কিন্তু এই সময় একজন গার্ড ভেতরে চলে আসে। তার সন্দেহ হচ্ছিল হপার উল্টাপাল্টা কিছু করছে, তাই হপারের সাথে তার হাতাহাতি শুরু হয়ে যায়। এক পর্যায়ে গার্ড গুলি চালানো শুরু করলে সবাই অ্যালার্ট হয়ে যায় এবং বিশ্রামাগারের দিকে ছুটে আসে। তবে ঠিক সময়ের মধ্যে হপার গার্ডকে ধরাশয়ী করে কুটিরের ছাদ দিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে এনজো তার জন্য বাইক রেডি করে রেখেছিল। সে বাইকে উঠে জঙ্গলের দিকে চলে যায়। অনেকটা যাবার পরে সে চার্চটাও পেয়ে যায়। চার্চের সামনে ইট চাপা দিয়ে চাবি রাখা ছিল। সে চাবিটা বের করে চার্চের ভেতরে ঢোকে। সেখানে তার জন্য পিনাট বাটারও রাখা ছিল। সে এক ক্যান বাটার নিয়ে কম্বলের ভেতরে বসে ইউরির জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু ইউরি এখানে বড়সড় গরমিল করে ফেলে। সে এখানে সবার সাথে বেইমানি করে। প্রথমে সে জয়েসের কাছ থেকে $40,000 হাতিয়ে নেয়। ওদেরকে সে যেই কফি খেতে দিয়েছিল সেই কফিতে ঘুমের ড্রাগ মেশানো ছিল। ফলে জয়েস আর মারে দুজনেই সেন্সলেস হয়ে যায়। এরপরে ইউরি এনজোকে ফোন করে বলে সে ডিলে কিছু চেঞ্জ এনেছে। সে রাশিয়ান মিলিটারিকে হপারের লোকেশন বলে দিয়েছে, পাশাপাশি এনজোর ব্যাপারও জানিয়ে দিয়েছে। ফলে সে জয়েসের কাছ থেকে তো $40,000 হাতিয়ে নিলই, প্লাস এখন জয়েস, মারে, হপার এবং এনজোকে ধরিয়ে দেবার বিনিময়ে আরও অনেকগুলো টাকা পুরস্কার হিসেবে পেয়ে যাবে। কথা শেষ না হতেই মিলিটারিরা এনজোকে ধরে ফেলে। আবার একদল মিলিটারি হপার যে চার্চে লুকিয়ে আছে সেখানেও পৌঁছে যায়। চারিদিক থেকে মিলিটারিরা ঘিরে ফেলায় হপার বিপদে পড়ে যায়। এখন সে কিভাবে বের হবে? এদিকে জয়েসের বাড়ি ওয়েন্সের এজেন্টরা পাহারা দিচ্ছিল। তো মাইক, উইল এবং জনাথন বাইরে বের হবার সুযোগ পাচ্ছিল না, যদিও ওদের সেফটির জন্যই এজেন্টদের রাখা হয়েছিল। তবে ওরা এটাকে বন্দি জীবন মনে করছিল, তাই ওরা পালানোর একটা প্ল্যান বানায়। জনাথনের বন্ধু আর্গাল যেহেতু পিৎজা ডেলিভারি দিত, তাই পিৎজা অর্ডারের নামে তাকে ডেকে পাঠায়। তবে আর্গাইল আসার আগেই একদল মিলিটারি এসে হামলা করে। দুজন এজেন্ট প্রাণপণে ওদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করে। একজন গুলি খেয়ে মুমূর্ষ হয়ে পড়ে থাকে, অন্যজনও গুলি লেগে আহত হয়। সে একাই মিলিটারিদের রুখে দেয়। এরই মধ্যে আর্গাইল গাড়ি নিয়ে চলে আসলে ওরা এজেন্টকে সহ গাড়িতে উঠে পালিয়ে যায়। অন্যদিকে ম্যাক্স জানতো না সে বাঁচবে কিনা, তাই ম্যাক্স তার সব বন্ধু, মা এবং আত্মীয়দের জন্য একটা করে চিঠি লেখে। সেখানে যেহেতু ডাস্টিন, স্টিভ এবং লুকাস ছিল, তাই সে তিনজনকে 3টা চিঠি দেয়। এরপরে বাড়িতে মা এবং আত্মীয়দের চিঠি পৌঁছে দেবার জন্য যায়। ঘরে চিঠি রেখে ম্যাক্স দেখে তার মা বাইরে কাপড় মেলে দিচ্ছে, তাই সে মায়ের সাথে কথা বলতে আসে। সে মায়ের সাথে শেষবারের মতো সুখ দুঃখের কথা শেয়ার করছিল। হঠাৎ তার হ্যালুসিনেশন হয় এবং মায়ের জায়গায় ভেগনাকে দেখতে পায়। ভেগনা তার মনকে দুর্বল করে দেবার চেষ্টা চালাচ্ছিল, পাশাপাশি ভয় দেখাচ্ছিল ম্যাক্সের সময় হয়ে গেছে। তবে ম্যাক্স নিজের মনকে শক্ত করে এবং এবারের মতো ভেগনার প্রভাব থেকে বেরিয়ে আসে। এরপর সে বন্ধুদের সাথে গাড়িতে উঠে বসে। এবার সে বিলির কবরে যেতে চাইছিল। বিলির জন্য সে একটা চিঠি লিখেছে। বিলি যেহেতু চিঠি পড়তে পারবে না, তাই সে নিজেই বিলির কবরের সামনে চিঠিটা পড়ে শোনাবে। অন্যদিকে ন্যান্সি আর রবিন অ্যাসাইলামে যায় এবং পরিচালক ডক্টর হ্যাচকে ফেক আইডি, রিসার্চ পেপার এবং ফেক সুপারিশ লেটার দেখিয়ে বলে তাদেরকে প্রফেসর ব্র্যান্টলি পাঠিয়েছে। প্রথমে ডক্টর হ্যাচ ভিক্টরের সাথে দেখা করার পারমিশন দেয় না, তবে দুজনে মিলে এমন ড্রামা শুরু করে তাতে ডক্টর হ্যাচ তাদেরকে ভিক্টরের কাছে যাবার পারমিশন দিয়ে দেয়। তো এরপরে তারা ভিক্টরের সেলের সামনে যায়। ভিক্টর প্রথমে সাংবাদিক ভেবে ওদের সাথে কথা বলতে চায় না এবং মুখ ঘুরিয়ে বসে থাকে। তবে তারা ভিক্টরকে কনভিন্স করে। তারা ভিক্টরের কথা বিশ্বাস করে এবং ভিক্টরের পরিবারের খুনি আবারও ফিরে এসেছে। কথাটা শুনে ভিক্টর তাদের দিকে তাকাতেই তারা ভীষণ চমকে যায়
কারণ ভিক্টরের চোখ ছিল না, তার দুটো চোখই সেলাই করা। তবে তারা নিজেদের সামনে নিয়ে ভিক্টরকে জিজ্ঞেস করে সে ওই ঘটনায় বেঁচে গেল কিভাবে। ভিক্টর জানায় সে কয়েক দশক আগে প্রায় 14 বছর যুদ্ধক্ষেত্রে থাকার পরে পরিবারের কাছে ফিরে এসেছিল। তার দাদা কিছু টাকা পয়সা রেখে গিয়েছিল, তাই দিয়ে সে একটা বাড়ি কেনে এবং স্ত্রী ভার্জিনিয়া, ছেলে হেনরি এবং মেয়ে অ্যালিসকে নিয়ে নতুন জীবন শুরু করে। কিন্তু বাড়িতে আসার কিছুদিন পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। আশেপাশের সব প্রাণী যেমন খরগোশ, কাঠবিড়ালি, মুরগি, কুকুর সব মরতে থাকতে দেখা যায়। তারপর কিছুদিন পর থেকে বাড়ির সবাই অদ্ভুত এবং ভয়ঙ্কর জিনিস দেখতে শুরু করে। ভিক্টরের নিজের সাথেও একই ঘটনা ঘটতে থাকে। সে ভেবেছিল এই বাড়িটা অভিশপ্ত, এখানে আগে কোনো ডাইনি বা শয়তান থাকতো, এর প্রভাবে এসব হতো। একদিন সে পরিবারের সাথে খেতে বসেছিল, হঠাৎ রেডিওটা বেজে ওঠে। তাই সে রেডিও বন্ধ করতে উঠে যায়। তখনই বাড়ির লাইটগুলো ব্লিঙ্ক করতে শুরু করে। এরই মধ্যে তার স্ত্রী ভার্জিনিয়া শয়তানের শিকার হয়ে যায়। ভার্জিনিয়া আচমকা ওপরে শূন্যে ভেসে ওঠে। এরপরে তার হাত পা ভেঙে যায় এবং চোখটা ভেতরে ডেবে যায়। তারপরে সে নিথর হয়ে যায়। ভিক্টর বাচ্চাদের নিয়ে পালানোর চেষ্টা করলে তারও হ্যালুসিনেশন শুরু হয়। সে যুদ্ধ চলাকালীন অন্যায়ভাবে গুলির নির্দেশ দিয়েছিল, এতে নিরীহ সিভিলিয়ান মারা যায়। তার ভেতরে সে পুরনো অনুশোচনা জেগে ওঠে এবং সেও ভেগনার বশে চলে যায়। তবে রেডিওতে এ সময়ে তার প্রিয় গানটা বাজছিল, ফলে তার মস্তিষ্কে আনন্দের অনুভূতি সৃষ্টি হয় এবং স্ট্রেস কেটে যেতে থাকে। এতে ভেগনারেরও তার ওপর থেকে প্রভাব হারিয়ে যায়। ভিক্টর সেন্স ফিরে দেখে তার মেয়ে অ্যালিসও ভার্জিনিয়ার মতোই মারা গেছে আর হেনরি কোমায় চলে গেছে। এর এক সপ্তাহ পরে ভিক্টরকে জানানো হয় হেনরিও নাকি মারা গেছে। এই ঘটনার জন্য সবাই ভিক্টরকে দোষী করছিল, কারণ পুরো ফ্যামিলিতে একমাত্র সেই অক্ষত ছিল। পরে অপরাধবোধ থেকে ভিক্টর নিজে নিজের চোখ দুটোকে ব্লেড দিয়ে কেটে ফেলে। এরপর থেকে সে আর ভেগনাকে দেখেনি। তবে বেঁচে থেকেও সে এতগুলো বছর নারকীয় জীবন কাটাচ্ছে। তো ন্যান্সি ভিক্টরের কাছে আরও কিছু জানতে চাইছিল, কিন্তু ততক্ষণে ডক্টর হ্যাচ রাগে গজগজ করতে করতে সেখানে চলে আসে। ন্যান্সি আর রবিনের মিথ্যা সে ধরে ফেলেছে, এই জন্য পুলিশ ডেকে সে দুজনকে ধরিয়ে দেয়। এদিকে কবরস্থানের সামনে পৌঁছানোর পরে ম্যাক্স সবাইকে বাইরে রেখে একাই ভেতরে ঢোকে। এরপর সে বিলির কবরের সামনে যায় এবং বিলিকে চিঠিটা পড়ে শোনাতে শুরু করে। বিলি ম্যাক্স আর এলকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিল, এই জন্য ম্যাক্স তার প্রতি কৃতজ্ঞ ছিল। আবার একই কারণে তার অনুশোচনাও হতো, কারণ তাকে না বাঁচাতে গেলে বিলিকে মরতে হতো না। সে বিলিকে চিঠি পড়ে শোনানো শেষ করতেই চারিদিক অন্ধকার হয়ে ওঠে এবং ম্যাক্সের চেতনা ভেগনা দখল করে নেয়। ভেগনা বিলির রূপ ধরে ম্যাক্সের সামনে আসে এবং তাকে বিলির মৃত্যুর জন্য দোষারোপ করতে থাকে। ম্যাক্সের এসব সহ্যের বাইরে চলে যাচ্ছিল। এদিকে ম্যাক্সের কবরের সামনে যাওয়ার অনেকক্ষণ হয়ে যাওয়ায় স্টিভ, ডাস্টিন এবং লুকাস তাকে দেখতে যায়। তারা দেখে ম্যাক্সের চোখ সাদা হয়ে গেছে। এতে তারা বুঝে যায় ম্যাক্স ভেগনার বশে চলে গিয়েছে। স্টিভ ডাস্টিনকে বলে সে যেন দ্রুত ন্যান্সি এবং রবিনের সাথে কানেক্ট করে জানার চেষ্টা করে ওরা কোনো সমাধান পেয়েছে কিনা। ডাস্টিন ওয়াকিটকি দিয়ে ওদের সাথে কানেক্ট করার চেষ্টা চালাতে থাকে। তবে এই সময় ওদের দুজনকে পুলিশ অ্যাসাইলাম থেকে বাইরে নিয়ে যাচ্ছিল। ওরা সুযোগ বুঝে পুলিশের সামনে থেকে দৌড় দেয় এবং গাড়িতে উঠে পালিয়ে যায়। ডাস্টিন তখনও লাইনে ছিল, তাই ওরাও রিপ্লাই দেয়। ওরা জানায় ভিক্টর যখন ভেগনার বসে ছিল তখন রেডিওতে তার প্রিয় গান বাজায় সে ভেগনার প্রভাব মুক্ত হয়ে গিয়েছিল। তাই হতে পারে ম্যাক্সকেও তার প্রিয় গান শোনালে সেও ভেগনার প্রভাব থেকে বেরিয়ে আসবে। এই জন্য ডাস্টিন সব ক্যাসেট নিয়ে ম্যাক্সের কাছে দৌড় দেয়। এরপরে তারা ম্যাক্সের প্রিয় গানটা প্লে করে তার কানে হেডফোন লাগিয়ে দেয়। ম্যাক্সের অন্তরাত্মা তখন ভেগনার কাছ থেকে পালানোর চেষ্টা করছিল, তবে সে যেখানেই যাচ্ছিল পরিবেশ আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল। এক পর্যায়ে ভেগনার তাকে ধরে ফেলে এবং শেকড় দিয়ে পেঁচিয়ে ধরে। সেই সাথে ম্যাক্স শূন্যে ভেসে ওঠে। তবে প্রিয় গান শুনতে পাওয়ায় তার মস্তিষ্কে আনন্দের অনুভূতি হচ্ছিল। এছাড়াও এই সময়ে তার লাইফের সুন্দর মুহূর্তগুলো মনে পড়তে শুরু করে। ফলে কিছুটা সামনেই অন্ধকার সরে গিয়ে আলোর দিশা দেখা যায়। তাই ডিপ্রেশন কেটে গিয়ে আনন্দের অনুভূতির প্রভাব বেড়ে যাওয়ায় সে ভেগনারের প্রভাব থেকে মুক্ত হয়ে যায়। এরপর সে দৌড়ে আলোর দরজা দিয়ে বেরিয়ে আসে। সেই সাথে সে ভেগনারের হাত থেকে বেঁচে যায় এবং জেগে ওঠে। ম্যাক্স ভাবতেও পারেনি ওই দুর্বিষহ পরিস্থিতি থেকে সে বেঁচে ফিরতে পারবে। যাই হোক, এদিকে মাইক, জনথনেরা আহত এজেন্টকে নিয়ে মিলিটারিদের হাত থেকে পালাচ্ছিল। এজেন্টের গুলিবিদ্ধ জায়গায় ব্লিডিং থামছিলই না। মুমূর্ষু অবস্থায় এজেন্ট বলে ওয়েন্সকে সাবধান করো, এলের বিপদ আছে। তারা জিজ্ঞেস করে কিসের বিপদ। এজেন্ট শুধু নিনা শব্দটা বলে এবং নিজের কলম বের করে তাদেরকে দেয়।
এজেন্ট ফোন নম্বর দেবে ভেবে ওরা কাগজ খুঁজতে শুরু করে, তবে কাগজ ম্যানেজ করার আগেই সে মরে যায়। তারা এজেন্টের লাশ বয়ে বেড়াতে পারবে না, এই জন্য তাকে একটা জায়গায় দাফন করে দেয়। তারা আফসোস করছিল, আর কয়েক সেকেন্ড সময় পেলেই এজেন্টের কাছ থেকে ফোন নম্বরটা নেওয়া যেত। তবে হঠাৎ মাইকের খেয়াল হয় এজেন্ট চাইলে কলম দিয়ে যে কোনো জায়গায় নম্বরটা লিখে দিতে পারত, তা না করে সে তাদেরকে কলমটাই দিল কেন? এই সন্দেহ থেকে মাইক কলমটা খুলে দেখে ভেতরে একটা চিরকুট আছে। চিরকুটে একটা নম্বর লেখা ছিল। তারা একটা টেলিফোন বুথ খুঁজে বের করে নম্বরটাতে কল করে, তবে কোথাও ফোন ঢোকে না। রোবোটিক কণ্ঠ শুনে তারা বুঝতে পারে এটা কোনো ফোন নম্বর না, বরং এটা একটা কম্পিউটার কোড। এই কোডটার মিনিং বের করতে হলে তাদের একজন হ্যাকারের প্রয়োজন। তখন তাদের ডাস্টিনের গার্লফ্রেন্ড সুজির কথা মনে পড়ে। সুজি প্রোগ্রামিং এবং হ্যাকিংয়ে এক্সপার্ট, তাই তারা সুজির কাছে হেল্প চাইতে যাবার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ওয়েন্স এলকে মরুভূমির মধ্যে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে শুধুমাত্র একটা দরজা ছিল, কোনো দেয়াল ফেয়াল কিছু নেই, শুধু একটা দরজা। আর এই দরজাটা খুললেই বেসমেন্টে নামার সিঁড়ি পাওয়া যায়। এখানে আন্ডারগ্রাউন্ডের বিশাল এরিয়া জুড়ে একটা ল্যাব বানিয়ে রাখা হয়েছে। ওয়েন্স জানায় আগে এই জায়গাটা ব্যালিস্টিক মিসাইল রাখার জন্য ইউজ করা হতো, তবে এখন এখানে মিসাইলের চেয়েও সাংঘাতিক জিনিস রাখা হবে, আর সেটা হলো এল মূল ল্যাবে ঢুকে দেখে অনেক স্টাফও রয়েছে। ওয়েন্স জানায় শুধুমাত্র এলের জন্যই এদেরকে আনা হয়েছে। এরপরে এলকে পানির ট্যাঙ্ক দেখানো হয়। এই ট্যাঙ্কের ভেতরেই লিকুইডের বিশেষ সলিউশন তৈরি করে রাখা হয়েছে। এলকে আগেও হকিংস ল্যাবে এই ধরনের ট্যাঙ্কে নামিয়ে টেলিপ্যাথি পাওয়ারের ট্রেনিং দেওয়া হতো। এলকে জানানো হয় এই প্রজেক্টের নাম হলো নিনা প্রজেক্ট, অর্থাৎ মরার আগে এজেন্ট মাইকদের যে নিনা শব্দটা বলেছিল সেটা মূলত নিনা প্রজেক্টের ব্যাপারেই বলতে চেয়েছিল। এল একটু বিচলিত হয়ে পানির ট্যাঙ্কটা দেখছিল। এ সময় ওপর থেকে ডক্টর ব্রেনার নেমে আসে এবং এলকে ওয়েলকাম জানায়। ডক্টর ব্রেনারকে দেখে এল হতবাক হয়ে যায়। পুরো দুনিয়া জানত ব্রেনার ডেমোগর্গন মনস্টারের আক্রমণে অনেকদিন আগেই মরে গেছে, অথচ সে মৃত্যুকে ফাঁকি দিয়ে এখনও নিজের গবেষণা চালিয়ে যাচ্ছে। এর আগে এল এবং কালির টিম যখন হকিন্স ল্যাবের পুরনো স্টাফ ক্যারলকে মারতে গিয়েছিল, সে বলেছিল ব্রেনার এখনও বেঁচে আছে। তখন তারা ক্যারলের কথাকে গুরুত্ব দেয়নি, কিন্তু এখন তো প্রমাণ এলের সামনেই। ব্রেনারকে দেখে এলের অতীতের কথা মনে পড়ে, ব্রেনার কিভাবে তাকে গবেষণার জন্য টর্চার করত। তাই এল ল্যাব থেকে পালানোর জন্য দৌড় দেয়, তবে গার্ডেরা তাকে ধরে ফেলে এবং চেতনানাশক ইঞ্জেকশন পুশ করে দেয়। অচেতন হবার আগে এল শুনতে পায় ব্রেনার বলছে ভয় পেও না, তুমি নিজের বাড়িতে ফিরে এসেছো। কিন্তু এলের কাছে তো এটা নরকের মতো। যাই হোক, অন্যদিকে আবার হপার রাশিয়ান আর্মিদের হাতে ধরা পড়ে গিয়েছিল। এবার তাকে ওরা মৃত্যুর জন্য সেই কারাগারে রেখে আসে যেখানে ডেমোগর্গন মনস্টারকে রাখা আছে। এখানে মূলত যাদেরকে আনা হয় সবাইকে ডেমোগর্গনের খাবার হিসেবেই আনা হয়। তো হপারকে যে সেলে ঢোকানো হয় সেই সেলেই আবার এনজোকে রাখা হয়েছিল। এনজোকে দেখেই হপার খেপে গিয়ে তাকে মারতে শুরু করে। এনজো জানায় সে কিছুই করেনি, ইউরি তাদের সাথে বেইমানি করেছে, ফলে এনজো নিজেও ফেসে গেছে। হপার জয়েসের কথা জিজ্ঞেস করলে এনজো জানায় জয়েস এবং মারে ইউরির হাতে বন্দি। সে ওদেরকে বিমানে করে রাশিয়ান মিলিটারিদের কাছে নিয়ে আসবে। জয়েসের জন্য হপার খুবই টেনশনে পড়ে যায়। জয়েস আর মারের ততক্ষণে জ্ঞান ফিরে এসেছিল। ইউরি তাদেরকে হাত পা বেঁধে বিমানে বসিয়ে রেখেছিল। এরপরে ইউরি পাইলটের আসনে বসে প্লেন টেক অফ করে। জয়েস খেয়াল করে সামনে একটা বক্সে কাচের বোতল আছে, তাই সে পা দিয়ে লাথি মেরে বক্সটা ফেলে দেয়। এতে কাচের বোতল ভেঙে টুকরো হয়ে যায়। ইউরির কানে এ সময় হেডফোন ছিল বলে সে কিছু শুনতে পায় না। জয়েস আর মারে কোনোভাবে কাচের টুকরো তুলে নিয়ে নিজেদের হাতের দড়ি কেটে ফেলে। ততক্ষণে ইউরি খেয়াল করে বক্সের একটা বোতল বাইরে পড়ে আছে। এটা দেখে সে প্লেনটা অটো পাইলট মোডে রেখে তাদেরকে আটকাতে আসে, তবে মারের হাত খুলে যাওয়ায় তার সাথে ইউরির হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে সে ইউরিকে মেরে সেন্সলেস করে দেয়, কিন্তু এতে তাদের বিপদ বেড়ে যায়, কারণ দুজনের কেউই প্লেন চালাতে পারে না। তারা দুজনে মিলে প্লেনটাকে কন্ট্রোলের চেষ্টা করে, কিন্তু সেটা বরফাচ্ছন্ন জঙ্গলের ভেতরে ক্র্যাশ করে। এদিকে ম্যাক্স গতকাল তার দেখা ভীষণের কিছু দৃশ্যের স্কেচ আঁকছিল। তখন ন্যান্সি তার পাশে গিয়ে বসে। ম্যাক্স স্কেচগুলো আলাদা আলাদা কাগজে এঁকেছিল। কয়েকটা স্কেচের দিকে নজর পড়তেই ন্যান্সি অস্থির হয়ে ওঠে। সে দ্রুত সবগুলো স্কেচ এক জায়গায় করে মিলিয়ে দেখে এটা একটা বাড়ির ফটো, আর এই বাড়িটা হলো ভিক্টর ক্রিলের। ন্যান্সি পুরনো পত্রিকার নিউজ খোঁজার সময়ে ভিক্টরের বাড়িটা দেখেছিল। সে ধারণা করে এটা কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। ভিক্টরের বাড়িতে নিশ্চয়ই কোনো লুকানো রহস্য আছে। তাই সে সবাইকে নিয়ে ভিক্টরের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
অন্যদিকে জ্যাসন, প্যাট্রিক এবং অ্যান্ডি ক্রিসির ফিউনারেলে উপস্থিত হয়েছিল। এই সময় প্যাট্রিকও ক্রিসি, ফ্রেড এবং ম্যাক্সের মতো সেম দেয়াল ঘড়িটা দেখতে পায়। আসলে সেও কিছুদিন ধরে অনেক স্ট্রেসে ছিল, তাই সেও এবার ভেকনার টার্গেটে পড়ে গেছে। তো ফিউনারেল শেষ হলে জেসন 1986 সালের স্কুলের একটা অ্যালবাম থেকে ফটো কালেক্ট করে। সেই ফটোতে এডির সাথে মাইক, ডাস্টিন, লুকাস সবাই ছিল। এতে ওরা বুঝে যায় লুকাস এই কয়েকদিন তাদের সাথে ভণ্ডামি করছিল, সেও ওদের সাথে জড়িত। তারা আরেকটু ঘাটাঘাটি করে জানতে পারে রিফার রিকের কাছে এডি ড্রাগের সাপ্লাই নিত। এই জন্য তারা রিফারের বাড়িতে চলে আসে, আর এডি তো কয়েকদিন ধরে সেখানেই আত্মগোপন করেছিল। ওরা বাড়ির সামনে আসতেই এডি ওদের উপস্থিতি বুঝে যায়, তাই সে পেছনের পথ দিয়ে বের হয়ে একটা বোটে চড়ে লেকের ভেতর দিয়ে অন্য পাশে পালিয়ে যাবার চেষ্টা করে। তবে জেসনরাও বাড়ির ভেতরে ঢুকে খাবারের প্যাকেট দেখে বুঝে যায় এখানে কেউ আছে, তাই ওরা পেছনের দিকে খুঁজতে এসেই এডিকে পালাতে দেখতে পায়। জ্যাসন এবং প্যাট্রিক এডিকে ধরতে পানির ভেতরে ঝাঁপ দেয়, কিন্তু এ সময়ে আরেকটা অঘটন ঘটে যায়। সাথে থাকা প্যাট্রিক হঠাৎ ভেকনার কন্ট্রোলে চলে যায়। ভেকনা প্যাট্রিককে শূন্যে ভাসিয়ে তার সমস্ত হাড় ভেঙে দিয়ে তাকে মেরে ফেলে। এই দৃশ্য দেখে ওরা হতবাক হয়ে যায়, যদিও এডির সামনে এটা সেকেন্ডবার ঘটল। যাই হোক, এদিকে একই সময়ে ন্যান্সি সবাইকে নিয়ে ভিক্টরের বাড়িতে চলে যায়। বাড়িটা দীর্ঘ বছর ধরে পরিত্যক্ত হয়ে আছে। তারা দরজা ভেঙে ভেতরে ঢোকে। ম্যাক্স ভেতরে ঢোকার সময়ে ভেকনার ডাক শুনতে পায়, তবে সে গুরুত্ব দেয় না। তার ভেতরে এখন পজিটিভ ভাইব কাজ করছিল, তাই ভেকনা ওর ওপরে প্রভাব ফেলতে পারছিল না। তাছাড়া এই সময় ভেকনার টার্গেট ছিল প্যাট্রিক। তো ভেতরে ঢুকে ম্যাক্স একটা দেয়াল ঘড়ি দেখতে পায়। এই দেয়াল ঘড়িটাই মূলত সব ভিকটিম মৃত্যুর আগে দেখতে পাচ্ছিল। স্টিভ একটা জায়গাতে লুকানো কয়েকটা কাচের জার খুঁজে পায়, জারগুলোর ভেতরে কালো রঙের ব্ল্যাক উইডোর প্রজাতির মাকড়সা ভরে রাখা ছিল। এ সময় সে হঠাৎ নিজের শরীরে কালো মাকড়সা দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। বাড়ির ভেতরে ঘুটঘুটে অন্ধকার ছিল। এখানে আসার পরে তাদের সবারই অদ্ভুত ফিলিংস হচ্ছিল। তাদের হাতের টর্চলাইটগুলো ব্লিঙ্ক করছিল। এছাড়া রুমের লাইটগুলো এতক্ষণ বন্ধ ছিল, সেগুলো হঠাৎ ব্লিঙ্ক করতে শুরু করে। লাইটগুলো যেভাবে জ্বলছিল নিভছিল, এটা দেখে ওরা ধারণা করে সামনের দিকে গেলে হয়তো কিছু পাওয়া যেতে পারে। এই জন্য তারা সামনের দিকে গিয়ে একটা চিলে কোঠা পায়। চিলে কোঠায় ঢুকে তারা একটা বাল্বের সামনে আসে। এখানে এসে তাদের খুবই অদ্ভুত এবং অস্বস্তি লাগছিল। তারা সবাই একটা অশরীরী নেগেটিভ এনার্জি ফিল করছিল। আসলে এই জায়গাতেই মূলত ভেকনা ছিল, আর এখান থেকে সে ওই মুহূর্তে প্যাট্রিককে নিজের পাওয়ার দিয়ে হত্যা করলো। তবে ম্যাক্সেরা ভেকনাকে দেখতে পাবে না, কারণ ভেকনা আপসাইড ডাউন ডাইমেনশনে রয়েছে। কিন্তু ভেকনা ভিক্টরের বাড়ির লোকেশনে কি করছে, এই প্রশ্নের উত্তর আপনাদের পরে জানাবো। আপাতত টুইস্টটা তোলা থাক। যাই হোক, অন্যদিকে এল জ্ঞান ফিরে দেখে তাকে যে রুমে রাখা হয়েছে সেটা হুবহু হকিংস ল্যাবের রুমটার মতো। তাকে গবেষণার সময়ে এরকম একটা রুমেই রাখা হয়েছিল। এমনকি সেই দেয়ালে এল একটা ছবি এঁকেছিল, সেটাও এখানে দেয়ালে সেটে রাখা হয়েছে। রুমের ভেতরে আগের মতোই একটা ক্যামেরা লাগানো ছিল। শুধু তাই না, এলের চুল কেটে কদম ছাট করে দেওয়া হয়েছে, তাকে ল্যাবের পোশাকও পরিয়ে দেওয়া হয়েছে। এসব দেখে এল খুবই ডিপ্রেসড হয়ে যায়। তার মনে হচ্ছিল সে কয়েক বছর আগের সময় ফিরে এসেছে। সে অস্থির হয়ে রুম থেকে বেরিয়ে দেখে আরো অনেকগুলো বাচ্চা সেখানে রয়েছে, এদেরও তার মতো সুপার পাওয়ার আছে। সেখানে হেনরি নামের একটা ছেলেও ছিল। হেনরি তাদের তুলনায় বয়সে একটু বড়। হেনরি ডক্টর ব্রেনারকে গবেষণায় হেল্প করত, কিন্তু এসব তো অতীত। এল বুঝতে পারছিল না এরা আবারও ফিরে আসলো কিভাবে। এদের ফিরে আসা অসম্ভব। এল আতঙ্কে পালানোর চেষ্টা করে, কিন্তু সে যেদিকেই পালাচ্ছিল ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছিল। সে গোলক ধাঁধার মাঝে ফেসে যায়। আসলে এল যা কিছু দেখছিল তার কিছুই বাস্তব না। এলকে মূলত মাথায় স্পেশাল হেলমেট পরিয়ে লিকুইডের উপরে শুইয়ে রাখা হয়েছে, আর প্রোগ্রামের মাধ্যমে তার অতীতের স্মৃতিগুলোকে জাগিয়ে দেওয়া হয়েছে। তাই এখানে সমস্ত কিছুই এলের মেন্টালি ঘটছে। তো এল আয়নার সামনে দাঁড়িয়ে দেখে আয়নাতে তার বর্তমান অবয়ব না, বরং 4 বছর আগের অবয়ব দেখা যাচ্ছে। এরই মধ্যে সে আবার লুপেও পড়ে যায়। হেনরি বারবার তার সামনে আসে এবং ক্লাসের জন্য রেডি হতে বলে। এল ব্রেনারের উদ্দেশ্যে বলে সে এখান থেকে বের হতে চায়। ব্রেনার কন্ট্রোল রুম থেকে স্পিকারে বলে এলের নিজেকেই এই গোলকধাঁধা থেকে বের হবার পথ খুঁজতে হবে। এল চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করে এবং তার 1979 সালের 9 এপ্রিলের স্মৃতি জেগে ওঠে। ওই দিন ডক্টর ব্রেনার সব বাচ্চাদের একসাথে রেখে এক এক করে তাদের শক্তি ট্রায়াল দিচ্ছিল। ব্রেনার এলকেও চেয়ারে বসিয়ে সামনে থাকা একটা বাল্বকে নিজের শক্তি দিয়ে জ্বালাতে বলে। হেনরি এলের মাথায় হেলমেট পরিয়ে তাকে ঠিকঠাকভাবে রেডি করে দেয়। তবে এল লাইট জ্বালানোর বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়।
এতে আরও যেসব বাচ্চা ছিল ওরা এলকে তাচ্ছিল্য করে হাসাহাসি শুরু করে। এ সময় এল খেয়াল করে তার নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, এমনকি তার হাত রক্তে ভরে গেছে। এরপর সে হঠাৎ দেখে আশেপাশে আর কেউ নেই, সে একাই বসে আছে। তারপরে এল টেস্ট রুমের বাইরে বের হতেই তার 8 সেপ্টেম্বর 1979 সালের স্মৃতি জেগে ওঠে। সেদিন কোনো এক কারণে ল্যাবের সমস্ত বাচ্চারা মারা গিয়েছিল। সেই স্মৃতি মনে পড়ায় এলের হার্টবিট বেড়ে যায়, তার হার্ট অ্যাটাকের সিচুয়েশন তৈরি হয়। ওয়েন্স ব্রেনারকে এসব বন্ধ করতে বলে। পরিস্থিতি বিবেচনায় ব্রেনার আপাতত এলকে ড্রিম সার্কেল থেকে ফিরিয়ে আনে। এরপরে তাকে লিকুইড থেকে তুলে এনে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করানোর জন্য অক্সিজেন মাস্ক লাগায়। তবে এ সময়ে এল জেগে ওঠে এবং ব্রেনারকে আঘাত করে পালানোর জন্য দৌড় দেয়। তবে 3 জন গার্ড তাকে আবারও ধরে ফেলে। এল রাগে জেদে তাদেরকে আছাড় দেয়, আর এবার এলের হারানো পাওয়ার ব্যাক চলে আসে। এলের টেলিকাইনেসিস পাওয়ারের প্রভাবে 3 জন গার্ডই নিথর হয়ে পড়ে থাকে। এ সময় ভেতর থেকে ব্রেনার বেরিয়ে আসলে এল তাকে সাবধান করে। তবুও ব্রেনার না শুনলে এল তার ওপরেও নিজের পাওয়ার ইউজের চেষ্টা করে, কিন্তু এলের পাওয়ার ততক্ষণে আবারও হারিয়ে গিয়েছিল। ব্রেনার এলকে বলে সে এলের সমস্যাটা বুঝতে পেরেছে আর সে চাইলে এলকে আবারও তার পাওয়ার ফিরিয়ে দিতে পারবে। ব্রেনার সদর দরজা খুলে দিয়ে এলকে 2টো অপশন দেয়, হয় এল এখান থেকে শক্তিহীনভাবে চলে যাবে, অথবা ব্রেনারের ট্রেনিং নিয়ে নিজের পাওয়ার ফিরিয়ে আনার চেষ্টা করবে। এল এবার দ্বিধায় পড়ে যায়। একদিকে তার বন্ধুরা বিপদে আছে, তাদের এলের সাহায্য প্রয়োজন। অন্যদিকে ডক্টর ব্রেনার, যার ভেতরে দয়ামায়া বলে কিছু নেই, নিজের গবেষণার জন্য সে সাবজেক্টকে যে কোনো প্রকারের কষ্ট দিতেও দ্বিতীয়বার ভাবে না। শেষ পর্যন্ত এল কি সিদ্ধান্ত নেবে? সে কি নিজের পাওয়ার ফিরে পাবে কখনো? এদিকে ভিক্টরের বাড়ির সাথেই বা ভেকনা মনস্টারের কি কানেকশন? এসব প্রশ্নের উত্তর নিয়ে আমরা সেকেন্ড পর্বে আবারও ফিরে আসব। এই সিজনের প্রতিটা এপিসোডের রান টাইম অনেক বেশি হওয়ায় 2টো পার্টে শেষ করা লাগছে, তাই অনুগ্রহ করে ধৈর্য ধরে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।